ওকে, আচ্ছা। সো তাহলে আমরা এখন এখানের মধ্যে শুরু করি যে লাস্ট ক্লাসে আমরা যেগুলো জিনিস পড়ছিলাম ওই জিনিসটা ফার্স্টে আমরা ছোট একটা রিভিউ দিব প্রথমে। হ্যাঁ, যে ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যাপারটা। ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যাপারটা কি ছিল? ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যাপারটা ছিল যে ওকে, তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিজমের ব্যাপারটা কি ছিল? যে ইলেকট্রিসিটি ইউজ করে আমরা ম্যাগনেটিজম প্রডিউস করব। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে a moving charge has a magnetic field around it. তো একটা চার্জড পার্টিকেল যদি মুভ করে তো তাহলে কি হবে? একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে তো তার মানে তার চারপাশে সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। ওকে, সো এখন এই জিনিসটা সায়েন্টিস্টরা তো ডিসকভার করছে কিভাবে? এই জিনিসটা তারা ডিসকভার করছে এরকম যে তারা একটা কম্পাস নিছে। কম্পাস কম্পাস ছিল তাদের টেবিলের মধ্যে আছে। তারা এরকম কোন একটা সার্কিটের কাজ করতেছে, এমন কাজ করতেছে। সো ওই সময় কি হইলো, তারা সার্কিটের এরকম কাজ করতে সময় তখন তারা দেখতেছে কি তাদের কম্পাসের নিডলটা এরকম নড়তেছে, বা কম্পাসের নিডলটা নরমালি যেদিকে পয়েন্ট করে থাকার কথা ওই কম্পাসের নিডলটা কি করছে, একটু চেঞ্জ হয়ে গেছে। সো ওইটা দেখে তখন তাদের একটা মাথায় আসলো যে আরে কি, আমি যখন নাকি ইলেকট্রিসিটি অন করলাম তখন যে কম্পাসের নিডলটা চেঞ্জ হলো কেন? ঠিক আছে, যে সায়েন্টিস্টদের মেইন কাজটাই কি, যে সবকিছু নিয়ে কোয়েশ্চেন করা, যে কোন জিনিসটা কেন হয়েছে সবকিছুর এক্সপ্লেনেশন দেওয়া। সো এখন তারা এই জিনিসটা দেখলো, দেন তারা ইলেকট্রিসিটি অফ করে দিছে। ইলেকট্রিসিটি অফ করে দিয়ে তারা আবার দেখলো কি যে ওই নিডলটা, যে কম্পাসের ভিতরে যে নিডলটা ছিল ওই নিডলটা আবার কি করছে, আগের পজিশনে ফেরত চলে আসছে। তারা আবার কারেন্টটাকে অন করলো, যে ইলেকট্রিসিটি অন করছে, দেন দেখা যায় আবার নিডলটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে তারা আবার যখন নাকি ওটাকে সরায় ফেললো তো তখন দেখে কি নিডলটা আবার আগের পজিশনে চলে আসছে। তো এখন এইটা দেখে তখন তাদের মাথায় এরকম কোশ্চেন জাগা শুরু করছে, আচ্ছা এই ব্যাপারটা কেন হইতেছে, এই ফেনোমেননটা কিভাবে এক্সপ্লেইন করা যায়। এই ফেনোমেননটা তোমাদেরকে যদি আমি দেখাই, এই জিনিসটা তোমাদেরকে একটা সিমুলেশনের থ্রুতে দেখাই। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে একটা সিমুলেশনের মধ্যে দেখায় যেটা অ্যাকচুয়ালি এইভাবে করে কাজ করে। ওকে, আমি এখানের মধ্যে স্ক্রিন শেয়ারটা করে ব্রাউজারে আমার স্ক্রিনটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা সবাই কি এখন দেখতে পাইতেছো? ম্যাগনেটস এন্ড ইলেকট্রোম্যাগনেটস টাইটেল দেওয়া যে একটা ট্যাব। জি ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটাকে একটু বড় করে দেখাই তো তাহলে যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা, সো তাহলে এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে আমি কারেন্টটাকে বা ভোল্টেজটাকে জিরো বানাই দিলাম। আমি কারেন্টটাকে আর ভোল্টেজটাকে জিরো বানাই দিলাম। এখন আমি কম্পাসটাকে এখন এখানে নিয়ে আসলাম। তোমরা কম্পাস নিডলটা খেয়াল করবা, কম্পাস নিডল এইদিকে রেড সাইডটা আছে, রেড সাইডটা কোন দিকে পয়েন্ট করবে? সাউথ পোলের দিকে পয়েন্ট করবে। যে আমরা কি জানি, আমরা পড়ছিলাম না যে ম্যাগনেটিক ফিল্ড কোন জায়গা থেকে কোন জায়গায় যায়? নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে পয়েন্ট করে, তাই না? সো তাহলে এখন যদি আমরা কারেন্টটা এরকম পাস করাই, দেখো কি হয়। দেখছো কম্পাস নিডলটা যে চেঞ্জ হয়ে গেছে, কম্পাস নিডলটা কি করছে, তার পজিশনটা চেঞ্জ করে অন্য একটা দিকে পয়েন্ট করতেছে। তো তার মানে কি, আমরা সলেনয়েডের একটু পরে আমরা সলেনয়েডের ব্যাপারটা পড়বো। ইয়াহিয়া জিজ্ঞাসা করছিল যে ওর সলেনয়েড রিলেটেড এরকম একটা কনফিউশন আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, আমরা যখন নাকি এরকম কি করতেছি, আমরা যখন নাকি এরকম কম্পাসটাকে এই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে মুভ করাইতেছি, আমরা দেখতেছি কি তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ হইতেছে, যে কম্পাস নিডলের উপর সে একটা ইফেক্ট আনতেছে। সো এখন এইটা দেখে, হ্যাঁ, এই জিনিসটা দেখে তখন সায়েন্টিস্টদের মাথায় এরকম কোশ্চেন আসছে যে আচ্ছা এই ব্যাপারটা কেন হইতেছে, যে আমি কারেন্ট অ্যাপ্লাই করলে এরকম কম্পাস নিডলে যে কারেন্ট এখন নাই, এখন আমি যেদিকে এনে কম্পাস নিডল অলওয়েজ ফিক্সড একটা ডিরেকশন আছে। দেখছো এখানে কোনো কারেন্ট নাই, কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কম্পাস নিডলের ডিরেকশনটাও কি ফিক্সড। এখন আমি যদি হঠাৎ করে কারেন্ট দিয়ে দেই তখন দেখো কম্পাস নিডলটা কি যত মুভ করাবো তখন কম্পাস নিডলটা কি করতেছে, তার ডিরেকশনটা চেঞ্জ করতেছে, তার পয়েন্টিং ডিরেকশনটা কি করতেছে, চেঞ্জ করতেছে। সো এখান থেকে তখন তাদের মাথায় আসছে কি যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম কিভাবে প্রডিউস হয়। অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম প্রডিউস হয় বাই মুভমেন্ট অফ আ চার্জড পার্টিকেল। ওকে, যে একটা চার্জ পার্টিকেল মুভ করলে পরে কি হবে, একটা চার্জ পার্টিকেল মুভ করলে পরে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। সো এই জিনিসটা তারা প্রথমে ডিসকভার করছে।
এখন এই জিনিসটা কেন হয় এগুলো তোমরা আরো বড় হইলে পরে পড়বা, যে আমাদের কোয়ান্টাম নাম্বার আছে কতগুলা, বুঝছো? তোমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলি পড়ো না, তোমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলি পড়ো, এই ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকচুয়ালি পুরাপুরি ঠিক না। তোমরা যখন নাকি এ লেভেলসে উঠবা কেমিস্ট্রিতে, তোমরা তখন দেখবা যে ইলেকট্রনিক কনফিগারেশন তখন চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? তখন ইলেকট্রনিক কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখন কি লিখো, মনে করো সোডিয়ামের জন্য, হ্যাঁ, যে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে না, সোডিয়াম হ্যাজ 11 ইলেকট্রন। সো তাহলে সোডিয়ামের যদি আমি কি করি, সোডিয়ামের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, কিভাবে লিখো তোমরা? 281 এইভাবে লিখো না আজিজুল? ওকে, সো তাহলে সোডিয়ামের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন এরকম করে লিখো, কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যখন বড় হবা তখন দেখবা এইভাবে করে লিখবে। কি লিখবে? 1s2 2s2 2p6 3s1। এইগুলা এ লেভেলসে উঠলে পরে পাবা। এগুলো হলো কতগুলি কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ। 1 হলো একটা কোয়ান্টাম নাম্বার, এস হলো একটা কোয়ান্টাম নাম্বার। এরকম ওখানের মধ্যে একটা কোয়ান্টাম নাম্বার আছে ম্যাগনেটিক স্পিন। সো তাহলে ওখানের মধ্যে থেকে অ্যাকচুয়ালি আমাদের ম্যাগনেটিজমের এক্সপ্লেনেশনটা আসে, বুঝছো? সো তাহলে এইগুলা জিনিস এখন আমরা কমপ্লিকেশনে যাব না, শুধু একটা ব্যাপারই তোমাদের মনে রাখতে হবে আর একসেপ্ট করে নিতে হবে ফর দা টাইম বিং। কি জিনিস? যে একটা মুভিং চার্জের চারপাশে কি হয়, একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ওকে, সো এই ব্যাপারটা কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? মাত্র যা বললাম যে একটা চার্জড পার্টিকেল যদি মুভ করে তো তার মানে তার চারপাশে কি হবে, তার মানে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। ওকে, এখন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, ভালো কথা। এখন ম্যাগনেটিক ফিল্ডের তো একটা প্যাটার্ন থাকে, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের একটা প্যাটার্ন থাকে। এখন কি দেখা গেছে, তারা এরকম ইনভেস্টিগেট করে তারা এমন ব্যাপারগুলো পাইছে, দেখো কারেন্ট মনে করো উপরে যাইতেছে। সো কারেন্ট যদি উপরে যায়, সো এখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন হবে এটা তারা বের করতে চায়। সো এটার জন্য তুমি কি করবা, মনে করো এই পেন, হ্যাঁ, এই পেন হলো একটা ওয়্যার আর কারেন্টটা যাইতেছে কোন দিকে, উপরে। সো আমি আমার রাইট হ্যান্ড নিব, ওকে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো চিনো তোমরা সবাই নাকি? কারো কি চিনতে সমস্যা হয় কোনটা রাইট হ্যান্ড কোনটা লেফট হ্যান্ড? ওকে, সো তাহলে কারো যদি সমস্যা না হয় তাহলে পরে তো ভালো, আর সমস্যা হইলেও তো কেউ বলবা না, জোরে করে চুপচাপ বসে থাকবা লজ্জায়। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এই যে ওয়্যারটার ভিতর দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে কারেন্ট যাবে, এখন তার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে এটা আমরা কিভাবে বের করতে পারি? ইউজিং রাইট হ্যান্ড গ্রিপ রুল। কিভাবে বের করব? দেখো রাইট হ্যান্ডের থাম্ব, হ্যাঁ, রাইট হ্যান্ড আমরা এরকম ভাবে কার্ল করব। রাইট হ্যান্ডের থাম্বটাকে কি করব, রাইট হ্যান্ডের থাম্বটাকে আমি কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করছি। ওকে, রাইট হ্যান্ডের থাম্বটাকে আমি কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করছি। বাকি চারটা আঙ্গুল, হ্যাঁ, বাকি চারটা ফিঙ্গার যেদিকে কার্ল করবে এটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো তাহলে আমার রাইট হ্যান্ডের থাম্বটা যখন উপরে পয়েন্ট করতেছে, মানে কি কারেন্ট যখন নাকি উপরে ফ্লো করতেছে তখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে, এইরকম। এরকম মানে কি, আমি ম্যাগনেটিক ফিল্ড গুলো ফার্স্টে আঁকি। দ্য ম্যাগনেটিক ফিল্ডস উইল বি হোয়াট, the shape of the magnetic field will be circular. Okay, the shape of the magnetic field will be circular, কিন্তু ডিরেকশনটা কি হবে, the direction will be like this, কোন দিকে, এরকম। সো এরকম যাওয়া মানে কি, যদি আমার ডায়াগ্রামের সাথে মিলাও, সো তাহলে এরকম যাওয়া মানে the direction is what, the direction is anti clockwise, তাই না আজিজুল? যে তুমি এই যে এইভাবে করে তোমার হাতটা মুভ করবা, সো তাহলে তোমার এখানের মধ্যে কি হইতেছে, হরাইজন্টালি তুমি যদি এরকম মুভ করো, সো তাহলে এটা ক্লকের অপোজিট ডিরেকশন দিয়ে যাচ্ছে। ওকে, সো তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তো তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অ্যারাউন্ড আ ওয়্যার, যার ভিতর দিয়ে কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে, উপরের দিকে ফ্লো করতেছে। সো তাহলে একটা ওয়্যার যার ভিতর দিয়ে কারেন্ট আপওয়ার্ড ডিরেকশনে ফ্লো করে তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা এরকম হয় দেখতে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আর ভাইয়া যদি এসি কারেন্ট হয়?
অল্টারনেটিং কারেন্ট আমাদের পরে বলবো তামিম, অল্টারনেটিং কারেন্ট আমরা পরে নিয়ে এটা ডিসকাস করব। অল্টারনেটিং কারেন্টে বারবার ডিরেকশন চেঞ্জ হবে, ওটা অন্য ব্যাপার, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, সো তাহলে ডিরেক্ট কারেন্টের জন্য কারেন্টের ডিরেকশন যখন নাকি আপওয়ার্ড, তখন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন হবে সার্কুলার। এন্ড ডিরেকশনটা কি হইতেছে, ডিরেকশনটা আমরা কোন রুল দিয়ে বের করলাম মিথিলা? ওকে, সো তাহলে এই জিনিসটা আরেকবার আমি বলতেছি, দেখো যে কাজটা কি। তুমি তোমার হাতে তোমার পেন্সিল নাও আর তোমার একটা কলম নাও, হ্যাঁ? ওইটা নিয়ে তুমি কি করবা, তোমার রাইট হ্যান্ড, ঠিক আছে সাদিয়া, তুমি তোমার রাইট হ্যান্ডটাকে কি করবা, রাইট হ্যান্ডটাকে কারেন্টের ডিরেকশনে পয়েন্ট করবা। হ্যাঁ, তুমি তোমার পেনটাকে এরকম ধরবা, এখন কারেন্ট যেদিকে ফ্লো করতেছে ওইদিকে তুমি তোমার রাইট হ্যান্ডের থাম্বটাকে পয়েন্ট করবা, ঠিক আছে? সো এখন তোমার আঙ্গুলগুলা, বাকি আঙ্গুলগুলা কোন দিকে কার্ল করতেছে? বাকি আঙ্গুলগুলা এরকম ডিরেকশনে কার্ল করতেছে না? সো তাহলে এরকম ডিরেকশনে কার্ল করা মানে কি? এরকম ডিরেকশনে কার্ল করা মানে হলো এমন ভাবে মুভ করা। সো তাহলে এইটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন সাদিয়া? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ সাদিয়া, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, বুঝছো? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে বের করে, এটা মুভমেন্ট চ্যাপ্টারের মধ্যে আমরা করছিলাম। দেখো ঘড়ির কাঁটা আমাদের এরকম থাকে না যে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11। তখন ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে। তো তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই ডিরেকশনটাকে আমরা বলি ক্লকওয়াইজ। আর ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা ডিরেকশনে যদি রোটেট করা হয়, যে এই ডিরেকশনে যদি রোটেট করা হয়, এই ডিরেকশনে যদি রোটেট করা হয়, তো তাহলে এটা কি, এটা হলো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। এখন দেখো তো আমাদের আঙ্গুলগুলা কোন ডিরেকশনে কার্ল হইতেছে? এরকম ডিরেকশনে কার্ল হইতেছে না? যে তোমার 12টা থেকে 9টার দিকে 6টা হয়ে এরকম উল্টা ডিরেকশনে ঘুরতেছে। সাদিয়া বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্টটা মুভ করে আপওয়ার্ডস, তাহলে ওইটার জন্য আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে আমরা কি করলাম, কারেন্টের ডিরেকশনের ফাতেমা ওয়েট 1 মিনিট। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে কারেন্টের ডিরেকশন ইউজ করে আমরা কি করতে পারতেছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিটারমাইন করতে পারতেছি। এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। হ্যাঁ, এটাকে আমরা বলি কি, রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ড। যে ফিল্ডের ডিরেকশন বের করার জন্য আমরা এই রাইট হ্যান্ডের রুলটা ইউজ করছি। রাইট হ্যান্ডের রুলটা কি, হ্যাঁ লেফট হ্যান্ড দিয়ে করলে ক্লকওয়াইজ আসবে শ্রাবণ, কিন্তু আমরা এটাকে রাইট হ্যান্ড গ্রুপ, রাইট হ্যান্ড দিয়ে এটা সলভ করি বেসিক্যালি, ঠিক আছে? লেফট হ্যান্ড দিয়ে করলে পরে তোমার উল্টা ডিরেকশনটা আসবে। ওকে, সো এখন সাদিয়া কি বুঝতে পারছো এটা? ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে একটা স্ট্রেট ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে কি হয়। হ্যাঁ, যেটা আমরা স্টুডেন্ট বুকের মধ্যে পড়ছিলাম লাস্ট ক্লাসে। দেখো যে একটা স্টুডেন্ট বুকের মধ্যে পড়ছিলাম যে এইভাবে করে বের করা হয়। দেখো আমি এই ডায়াগ্রামটা মুছে ক্লিয়ার করে দেই, তো তাহলে পরে তোমাদের এটা বুঝতে ইজি হবে, ঠিক আছে? এই জিনিসটা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো তাহলে তোমাদের এখানের জন্য ফার্স্টের কাজটা কি করলাম, ফার্স্টের কাজটা আমরা এরকম নিতেছি, কি জিনিস, যে আমরা রাইট হ্যান্ডের থামটাকে কোন দিকে পয়েন্ট করব মুতাসিম?
তোমাদের তো এই লাইভ ক্লাসগুলোতে রেসপন্ড করা লাগবে, বুঝছো? যেদিকে কারেন্ট ফ্লো করতেছে, যেদিকে কারেন্ট ফ্লো করতেছে আর কারেন্টের ডিরেকশনে রাইট হ্যান্ডের থাম্বটাকে পয়েন্ট করব। এখন বাকি চারটা আঙ্গুল যেদিকে কার্ল করবে ওইটা হবে কি? ওইটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ওকে, বাকি চারটা আঙ্গুল যেদিকে কার্ল করবে ওটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। ঠিক আছে, সো এই ব্যাপারটা। তো এখন আমি এই ডায়াগ্রামটা এরকম প্রথমে মুছে নেই। তো এখন এখানের মধ্যে দেখো, দেখতে পাইতেছো যে এখানের মধ্যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? সাদিয়া, কারেন্টের ডিরেকশনটা আপওয়ার্ড, দেখছো? কারেন্টের ডিরেকশন হলো আপওয়ার্ড। সো তাহলে রাইট হ্যান্ডের থাম্বটাকে কি করছি? কারেন্টের দিকে পয়েন্ট করছি। এখন বাকি চারটা আঙ্গুল যেদিকে কার্ল করতেছে, বাকি চারটা আঙ্গুল যেদিকে কার্ল করতেছে ওইটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। সো তাহলে এইভাবে করে আমরা বের করছি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখন সবার? Yes, sir. ওকে, Yes, sir. ওকে। সো তাহলে এটা গেল ফার্স্টে আমাদের রাইট হ্যান্ড গ্রিপ রুলের কাজ, যখন নাকি কারেন্ট উপরে যাচ্ছে। কারণ কারেন্ট যদি নিচে যায়, হ্যাঁ, কারেন্ট যদি আমাদের নিচে যায়, সো তাহলে কি হবে? কারেন্ট যদি নিচে যায়, এটা আমরা নরমালি এমনিও বলতে পারি কি? আমরা এমনিও বলতে পারি যে কারেন্ট যদি নিচে যায়, সো তাহলে উপরে যাওয়ার অপোজিট ডিরেকশনে হবে, তাই না? যে কারেন্ট যদি নিচে যায়, সো তাহলে the magnetic field pattern will be again circular, কিন্তু ডিরেকশনটা উল্টা হবে। তো তাহলে এখন আমরা কি করব? রাইট হ্যান্ডের থাম্বটাকে নিচের দিকে পয়েন্ট করব। তো রাইট হ্যান্ডের থাম্বটাকে নিচের দিকে পয়েন্ট করলে কোন দিকে আমাদের আঙুলগুলো কার্ল করতেছে? আগের ডিরেকশনে থেকে অপোজিট হয় না? আগে আমাদের ছিল ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ, এখন আমাদের কোন দিকে যাইতেছে? এখন আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। যে আমরা যদি এখানে রাইট হ্যান্ডের থাম্বটা এরকম আঁকি, হ্যাঁ, আমরা যদি এখানের মধ্যে রাইট হ্যান্ডের থাম্বটা এরকম আঁকি যে থাম্ব হলো নিচে পয়েন্ট করতেছে, এন্ড রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুল, রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুল কোন দিকে কার্ল করবে? ওয়াও, এটা কোন হাত হইলো? সো থাম্ব এরকম নিচের দিকে পয়েন্ট করতেছে। এখন বাকি চারটা আঙ্গুল কি করবে? বাকি চারটা আঙ্গুল এখন এই দিকে রোটেট করবে। দাঁড়াও, হাত আঁকা এটা অনেক কষ্ট। তো রাইট হ্যান্ডের থাম্বটা এরকম নিচের দিকে পয়েন্ট করতেছে, আর বাকি চারটা আঙ্গুল কি করবে? আচ্ছা, হাত আঁকা আমরা বাদ দেই। ওকে, সো এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি? আমরা, তোমরা নরমালি ফেস ক্যামটার মধ্যে এখানের মধ্যে দেখো যে কারেন্টের ডিরেকশন হলো নিচে। ওকে, সো তাহলে কি করব? তাহলে কারেন্টের ডিরেকশনে আমি থাম্বটাকে পয়েন্ট করতেছি, ঠিক আছে? কারেন্টের ডিরেকশনে থাম্বটাকে পয়েন্ট করতেছি। সো তাহলে বাকি চারটা আঙ্গুল কোন দিকে কার্ল করতেছে? বাকি চারটা আঙ্গুল কার্ল করতেছে ইন দা ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, এই ডিরেকশনে কার্ল করতেছে। তো তাহলে কারেন্ট যদি নিচে যায়, তো তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে? ক্লকওয়াইজ। সো এইভাবে করে আমরা মেইনলি ডিটারমাইন করি। এটা ছিল ফার্স্টে রাইট হ্যান্ড গ্রিপ রুলের কাজ। এখন আজিজুল যে বলছিলা যে তোমার রাইট হ্যান্ড গ্রিপ রুল নিয়ে প্রবলেম আছে, এটা বুঝতে পারছো এখন? হ্যাঁ। ওকে, হ্যাঁ মোনাইজা, এটাই যে আপের জন্য কাউন্টার ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, আর ডাউনের জন্য ক্লকওয়াইজ হয়। ওকে, সো তাহলে এটা গেল ফার্স্টে। এখন এরপরে কি ছিল? এরপর আমাদের একটা ছিল যে ফ্ল্যাট সার্কুলার কয়েল, তাই না? একটা ফ্ল্যাট সার্কুলার কয়েল ছিল। একটা ফ্ল্যাট সার্কুলার কয়েলের ব্যাপারটা কেমন, এই জিনিসটা তোমাদেরকে কিভাবে দেখানো যায়? ওয়েট, একটা কাজ করি। আচ্ছা, ফ্ল্যাট সার্কুলার কয়েলটা আমি সলিনয়েডের পরে দেখাইতেছি। হ্যাঁ, সলিনয়েডের পরে আমি দেখাইতেছি ফ্ল্যাট সার্কুলার কয়েলেরটা। ফার্স্টে একটা সলিনয়েড কি জিনিস? এই যে এখানের মধ্যে দেখো, আমি এটা বানায় দেখা একটা সলিনয়েড। এই যে মনে করো এটা কি? এটা হলো একটা স্ট্রেইট একটা ওয়্যার, তাই না? এই পুরাটা হলো কি? একটা স্ট্রেইট একটা ওয়্যার। এখন এই স্ট্রেইট এই ওয়্যারটাকে আমি কি করতে পারি? আমি এটাকে কয়েল আপ করতে পারি না? স্ট্রেইট এই ওয়্যারটাকে আমি কি করতে পারি? এরকম কয়েল আপ করতে পারি। তো তাহলে একটা স্ট্রেইট একটা ওয়্যারকে যদি এরকম আমি একটা লম্বা একটা কয়েলে
কনভার্ট করি। এই যে স্ট্রেট একটা ওয়্যার, এখন এটাকে আমি কিসে কনভার্ট করে ফেললাম, একটা কয়েলে কনভার্ট করে ফেললাম। ওকে, সো তাহলে দিস ইজ আ কয়েল অফ ওয়্যার। এই যে দিস ইজ আ কয়েল অফ ওয়্যার। সো তাহলে এই কয়েল অফ ওয়্যারটাকে আমি কি করব, এই কয়েল অফ ওয়্যারটাকে আমি বলবো একটা সলিনয়েড। যে আমাদের একটা স্ট্রেট একটা ওয়্যার ছিল, স্ট্রেট একটা ওয়্যারটাকে আমরা কি করছি, শুধু এরকম পেঁচায় পেঁচায় একটা কয়েল অফ ওয়্যারে কনভার্ট করছি। সো তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এটা হলো একটা স্ট্রেট ওয়্যার, আর একটা কয়েল অফ ওয়্যারকে আমরা কি বলবো, একটা কয়েল অফ ওয়্যারকে আমরা বলবো সলিনয়েড। ঠিক আছে, ইয়াহিয়া আসছে? আচ্ছা, সো ও জিজ্ঞাসা করছিল যে ওর সলিনয়েড নিয়ে ব্যাপারটা ক্লিয়ার না, তো তাহলে সলিনয়েডের ব্যাপারটা কি এখন তোমরা বুঝতে পারছো কাজটা কি হয়? যে একটা স্ট্রেট একটা ওয়্যার, একটা স্ট্রেট ওয়্যারকে এরকম পেঁচায় 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 আমরা যদি একটা কয়েল বানায় ফেলি, সো তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো একটা সলিনয়েড। এখন সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন যখন নাকি সায়েন্টিস্টরা বের করতে গেছে, তারা সারপ্রাইজিংলি কি দেখলো, যে the magnetic field of a solenoid, the magnetic field of a solenoid is the same as that of a bar magnet। যে একটা বার ম্যাগনেটে কি থাকে, একটা বার ম্যাগনেটে নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে, তো তার মানে এখানের মধ্যে কি একটা সলিনয়েডেরও কি থাকবে, নর্থ পোল আর সাউথ পোল থাকবে। নর্থ পোল আর সাউথ পোল থাকবে। আচ্ছা, মিথিলা জিজ্ঞাসা করতেছে যে কয়েল না বানাইলে কি হবে, কয়েল না বানাইলে এটা একটা স্ট্রেট ওয়্যারই থাকবে। স্ট্রেট ওয়্যারের মাত্র আমরা দেখে আসছি না যে একটা স্ট্রেট ওয়্যারের জন্য কি হয় মিথিলা, একটা স্ট্রেট ওয়্যারের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন হয় এরকম সার্কুলার। ঠিক আছে, গোল 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 এরকম আমাদের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন হবে। ঠিক আছে মিথিলা, কয়েলের কাজ কি? কয়েলের কাজ কি, এটা করলে আমরা দেখো যে আমাদের তো একটা স্ট্রেট একটা ওয়্যার ছিল, হ্যাঁ, তোমার কাছে যদি অনেক লাইট কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, হ্যাঁ, তোমার কাছে যদি কোনো লাইট একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, তুমি কি করতে পারো জানো, তোমার মনে করো যে কারেন্টের তার আছে, হ্যাঁ রাব্বি, কারেন্টের তার আছে, কারেন্টের তারের পাশে তুমি যদি মনে করো সেফটি পিন বা কোনো একটা এরকম অনেক হালকা একটা আয়রন দিয়ে বানানো কোনো ম্যাটেরিয়াল যদি তুমি কাছে নিয়ে যাও, দেখবা যে ওই তারের সাথে লেগে যায়। হ্যাঁ, তো ওখানে থেকে আমরা বুঝতে পারতেছি কি যে ওই তারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করতেছে তখন কি তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, যার জন্য সে কি করতে পারছে, ওরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করতে পারছে। এখন আমাদের তারের কাজটা কি, রাব্বি যেটা জিজ্ঞাসা করলা, ভালো কোশ্চেন। তারের কাজটা হলো এই যে আমাদের স্ট্রেট যে ওয়্যারটা আছে, স্ট্রেট যে ওয়্যারটা আছে এইটার ম্যাগনেটিক ফিল্ড এত বেশি স্ট্রং না, বুঝছো? আমাদের যে স্ট্রেট যে ওয়্যারটা আছে এটার ম্যাগনেটিক ফিল্ড এত স্ট্রং না। আমরা কি চাই, আমরা আরো স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাই। বুঝতে পারছো রাব্বি, যে আমরা যদি আরো স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাই তখন আমরা কি করব, তখন আমরা স্ট্রেট ওয়্যারটাকে একটা কয়েলে কনভার্ট করে ফেলবো। ঠিক আছে রাব্বি, বুঝতে পারছো কেন আমরা কয়েল বানাই? স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কি মানে কেন এটা? ম্যাগনেটিক ফিল্ডের আমাদের অনেকগুলা কাজ আছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের অনেকগুলা ইউজ গুলা যে আমরা দেখবো, ওইটার পরে আমরা বুঝতে পারবো যে আমাদের স্ট্রং ফিল্ডের দরকার কেন। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড আমরা অনেক অনেক কাজে ইউজ করি। মেইনলি সবচেয়ে বড় একটা কাজ কি, যে তোমরা যে আমাকে দেখতে পাইতেছো, আমি যে তোমাদের কথা শুনতে পাইতেছি, এই সবকিছু যে ইলেকট্রিক্যাল সবকিছু যে চলতেছে, এটার জন্য কি দরকার, প্রথমে তো ইলেকট্রিসিটি প্রডিউস করা দরকার। ইলেকট্রিসিটি প্রোডাকশনই হয় ম্যাগনেটিজম দিয়ে। ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রোডাকশনই হয় কি দিয়ে, ম্যাগনেটিজম দিয়ে। সো একটা ম্যাগনেট ইউজ করে আমরা কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি ওইটা আমরা দেখবো। জেনারেটর, যেই পরের চ্যাপ্টারের মধ্যে জেনারেটর আর মোটরের কাজ আছে, ওখানের মধ্যে আমরা দেখবো যে স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ডের দরকার কেন। ঠিক আছে রাব্বি? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে আমাদের একটা স্ট্রেট একটা ওয়্যার, তার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কম ছিল, তো তার স্ট্রেংথ বাড়ানোর জন্য কি করলাম, তাকে একটা কয়েল অফ ওয়্যারে পেঁচাইলাম। হ্যাঁ লামিয়া,
যে স্ট্রং না কজ ফিল্ড লাইনের ডিসটেন্স বেশি, হ্যাঁ এইটাই, যে ফিল্ড লাইনগুলি দূরে দূরে থাকে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো মুবাশিরা কি কিছু বলবা? মুবাশিরা, আচ্ছা আচ্ছা সমস্যা নাই। তো তাহলে এখানের মধ্যে দেখো কাজটা কি যেটা বলতেছিলাম, রাব্বি যেটা জিজ্ঞাসা করছো যে কেন আমরা কয়েল বানাই, যে এখানের মধ্যে ফার্স্টে দেখো যে the strength of the magnetic field and around the current carrying wire can be increased, যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় ওইটার স্ট্রেংথ আমরা বাড়াইতে পারি। কিভাবে বাড়াইতে পারি? দুইটা ওয়ে আছে। একটা হলো ইনক্রিজিং দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার, যে যত বেশি কারেন্ট ফ্লো করাবো তত বেশি স্ট্রং হবে ম্যাগনেটিক ফিল্ডটা। আর আরেকটা কি? আরেকটা হলো র্যাপিং দ্য ওয়্যার ইনটু আ কয়েল অর সলেনয়েড। একটা সলেনয়েড কি? একটা সলেনয়েড হলো একটা লম্বা কয়েল অফ ওয়্যার। ওকে, সো তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা কি করলাম? একটা স্ট্রেট ওয়্যারকে এখন আমরা একটা কয়েলে কনভার্ট করছি। সো এখন এই কয়েল অফ ওয়্যারটাকে আমরা কি বলতেছি? কয়েল অফ ওয়্যারটাকে আমরা বলতেছি সলেনয়েড। এখন কি বলতেছি? সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কার মতো রাব্বি? সলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্ন দেখতে একটা বার ম্যাগনেটের মতো। তার মানে তার কি থাকবে? তার মানে তার একটা নর্থ পোল থাকবে, তার একটা সাউথ পোল থাকবে, তাই না? সো তাহলে তার একটা নর্থ পোল আছে, তার একটা সাউথ পোল আছে। নাও হাউ টু ডিটারমাইন যে এই কয়েলের বা এই সলেনয়েডের নর্থ পোল কোনটা হবে, সাউথ পোল কোনটা হবে, এটা আমরা কিভাবে বের করব? তো এখানের মধ্যে আমাদের কাজটা কি? হাউ টু ডিটারমাইন the north and south poles of a solenoid। একটা সলেনয়েডের নর্থ বা সাউথ পোল আমরা কিভাবে বের করতে পারি? ওকে, একটা সলেনয়েডের নর্থ বা সাউথ পোল আমরা কিভাবে বের করতে পারি ওই জিনিসটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এখন এখানের জন্য আমরা কাজটা কি করব? এখানের জন্য আমরা কাজটা করব যে উই উইল ইউজ অ্যানাদার রাইট হ্যান্ড রুল। এখানের মধ্যে আবার রাইট হ্যান্ড গ্রিপ রুল, যে ইউজ রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। যে এখন আমরা পোল ডিটারমিনেশনের জন্য কি করতেছি? এখন আমরা পোল ডিটারমিনেশনের জন্য রাইট হ্যান্ড রুলটা ইউজ করতেছি। সো তার মানে এই রাইট হ্যান্ড রুলটাকে আমরা বলতেছি কি? রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। আর একটু আগে আমরা যে রাইট হ্যান্ড গ্রিপ রুলটা ইউজ করছিলাম ওটা কিসের জন্য? ফিল্ডের ডিরেকশন বের করার জন্য। তো এর জন্য ওটা কি ছিল? রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর ফিল্ডস। ওকে, সো তাহলে এখন আমরা পোলের ডিরেকশন, যে কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, এটা বের করতে চাই। সো তাহলে এখন আমাদের আবার কাজটা কি? আবার রাইট হ্যান্ড নিতে হবে। ওকে, রাইট হ্যান্ডের এখন কাজটা কি? আমরা তো নিজেরা কারেন্টটাকে সাপ্লাই করতেছি নাকি রাব্বি? ওকে, সো তাহলে আমরা নিজেরা কারেন্টটাকে সাপ্লাই করতেছি। এখন আমরা কি করব? আমাদের রাইট হ্যান্ডের থাম্ব বাদে বাকি চারটা আঙ্গুল আছে না, রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুলকে কি করব? কারেন্টের ডিরেকশনে কার্ল করাবো। কার্ল কেন করাবো? এটা একটা কয়েল না? তো কয়েল হইলে পরে কি হবে? কয়েল হইলে পরে ব্যাপারটা এরকম হবে। তোমাদেরকে আমি একটা নোটেশন শিখাই ফার্স্টে। হ্যাঁ, তোমাদেরকে ফার্স্টে একটা নোটেশন শিখাই। এখানের মধ্যে দেখো আমরা দুইটা নোটেশন এরকম ইউজ করে থাকি। আচ্ছা, এই দুইটা নোটেশন আমাদের ইউজ করা হয়। কোনটা কি মিন করে এটা আমি এখন বুঝাইতেছি। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে দেখো, মনে করো তুমি কি করছো? আর্চারি দেখো, কেউ যে এরকম তীর ছুঁড়ে মারে না, তীর ধনুক, বো এন্ড অ্যারো। জি জি। আচ্ছা, এখানে একটা ইয়ের পিছে কি বলে, একটা অ্যারোর পিছে কি থাকে? ফেদার থাকে না? একটা অ্যারোর পিছে কি থাকে? এরকম ফেদার লাগানো থাকে। এরকম সুন্দর একটা ডিজাইন করে একটা অ্যারোর পিছে কি থাকে? এরকম ফেদার লাগানো থাকে। সো এখন তুমি যখন নাকি কি করবা? তুমি যখন নাকি অ্যারোটাকে রিলিজ করবা, হ্যাঁ, তুমি যখন নাকি অ্যারোটাকে রিলিজ করবে, অ্যারোটা তখন কি করবে? তোমার কাছ থেকে দূরে সরে যাবে না? ফাহিম, একটু আবার বলবেন? এখানে বললাম যে তুমি একটা অ্যারো এরকম বোর মধ্যে এরকম টেনে একটা
অ্যারো এরকম বোর মধ্যে টেনে দেন এরকম রিলিজ করে দিছো, তো এখন অ্যারোটা কি তোমার কাছ থেকে দূরে সরে যাবে নাকি? জি সো অ্যারোটা তোমার কাছ থেকে যদি দূরে সরে যায় তুমি অ্যারোর কোন সাইডটা দেখতে পাবা? পিছনের সাইডটা দেখতে পাবা না? জি ওকে, সো তাহলে পিছনের সাইডটা যদি তুমি দেখতে পাও, তুমি কি দেখতে পাইতেছো? তুমি ওই ফেদারটা কি করছে? ফেদারটা রিং লাইট। ওই ফেদারটা কি করতেছে? ফেদারটা এরকম একটা ক্রস সাইন করে আছে না? ফেদারটা তোমার কাছ থেকে যখন নাকি দূরে সরে যাবে, হ্যাঁ, একটা ফেদার তোমার অ্যারো দেখতে এরকম থাকে, আর এটার পিছে এরকম ফেদার এমন ডিজাইন করে লাগানো হয়। ঠিক আছে, সো এখন তুমি যখন নাকি কি করবা, তুমি যখন নাকি অ্যারোটাকে রিলিজ করে দিবা, তুমি অ্যারোর পিছন সাইডটা দেখতে পাবে, এন্ড তোমার কাছে কি শো করা হবে? তুমি শুধু এই এক্সটা দেখতে পাবা, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি সবাই? Yes, Yes, sir. sir. ওকে, সো তাহলে when ভাইয়া। you release an arrow, হ্যাঁ, when you release an arrow you see the back side of the arrow which is making a shape of an X, ঠিক আছে, একটা এক্স এরকম শেপ ক্রিয়েট করতেছে। সো তাহলে when something is going away from you, হ্যাঁ, যখন নাকি কোন একটা কিছু তোমার কাছ থেকে দূরে সরে যাইতেছে, ওইটাকে আমরা তাহলে কোন সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি? ওইটাকে তখন আমরা এই ক্রস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, যে ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। অর তোমরা এখন স্ক্রিনটার দিকে তাকায় আছো না? তোমরা এখন স্ক্রিনটার দিকে তাকায় আসো এন্ড স্ক্রিনের মধ্যে একটা ক্রস দেখতেছো, এটার মানে কি? স্ক্রিনের মধ্যে একটা ক্রস দেখতেছো মানে সামথিং ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, হ্যাঁ, ওই জিনিসটা কি করতেছে? স্ক্রিনের ভিতরে ঢুকে যাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ জি ভাইয়া। বাকিরা? Yes, sir. হ্যাঁ ভাইয়া। Sir. ওকে, সো তাহলে এখানে আচ্ছা ভাইয়া, তুমি তো ওই যে যখন ইলেকট্রিসিটির ম্যাথ গুলা করাইতো তখন তো ল্যাম্পের উপর ওই সিম্বলটা দিত, তো ওইটাও কি ভিতরে ঢুকে যেত এরকম কিছু? না, ল্যাম্পের এটা সার্কিট সিম্বল, ওইটা ল্যাম্পের সার্কিট সিম্বল, ওইটা এটার জন্য না, ঠিক আছে? আচ্ছা সো এখন এখানের মধ্যে কাজটা কি? তো এখানের মধ্যে কি হইতেছে? সামথিং ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, ঠিক আছে? এখানের মধ্যে বোর্ডে যদি লিখতাম তো তাহলে কি লিখতাম? ইনটু দ্য বোর্ড, যে সামথিং ইজ গোয়িং ইনটু দ্য বোর্ড। সো তাহলে ওখানে ক্রস দিয়ে আমরা এরকম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে? এন্ড তোমার কাছে তোমার দিকে যদি কোন একটা অ্যারো আসে, হ্যাঁ, অ্যারোর কোন সাইডটা সবচেয়ে সামনে থাকে? অ্যারোর একদম পয়েন্টি সাইডটা, অ্যারোর একদম চুক্ষা সাইডটা, যে একদম সামনে যেটা থাকে, ওই পার্টটা তোমার দিকে আসবে না সবার আগে? রাব্বি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের জন্য কাজটা কি? তো তাহলে এখানের জন্য কাজটা হলো যে এই যে পয়েন্ট দেওয়া আছে, এটা মানে কি? যে সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ, ঠিক আছে? এই পয়েন্টের সিম্বলটার মানে কি? সামথিং ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো তার মানে কি? তুমি স্ক্রিনের দিকে তাকায় আছো, স্ক্রিনের মধ্যে একটা পয়েন্ট দেওয়া, তো তার মানে কি? দ্যাট পয়েন্ট ইজ কামিং আউট অফ দ্য স্ক্রিন এন্ড কামিং টুয়ার্ডস ইউ। যে তোমার দিকে আসার জন্য কি করতে হবে? স্ক্রিন থেকে বের হয়ে দেন তোমার কাছে আসতে হবে না, রাব্বি? জি ভাইয়া। তো তাহলে এখানের জন্য আমরা কি বলবো? দিস উইল বি আউট অফ দ্য স্ক্রিন। এই দুইটা নোটেশন নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? মাত্র যে দুইটা নোটেশন বললাম, ক্রস মানে কামিং আউট অফ, গোয়িং ইনটু দ্য স্ক্রিন, এন্ড ডট মানে কামিং আউট অফ দ্য স্ক্রিন। সবাই কি সিম্বল দুইটা বুঝতে পারছো? Yes, Yes, sir. sir. Clear. Yes. ওকে, তো তাহলে এই দুইটা নোটেশন আমরা যদি জেনে থাকি তো তাহলে ভালো। এখন আমরা যে কাজটা করব, এখানের মধ্যে দেখো, আমরা একটা সলেনয়েড আঁকি, হ্যাঁ, একটা 3D এখন একটা ড্রয়িং করব।
ব্রোকেন লাইন দিয়ে কি বুঝাচ্ছি? ব্রোকেন লাইন দিয়ে বুঝাচ্ছি যে স্ক্রিনের পিছে, ঠিক আছে? ব্রোকেন লাইন দিয়ে বুঝাচ্ছি কি, যে স্ক্রিনের পিছে এটা। আর সলিড লাইন দিয়ে বুঝাচ্ছি কি, এটা হলো স্ক্রিনের সামনে। ওকে, সরি। আচ্ছা, তো আমরা এতটুকু পর্যন্ত আঁকি, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, এখন এখানের মধ্যে কাজটা দেখো, ব্যাপারটা এরকম হইতেছে, কি হইতেছে, আমরা একটা পাওয়ার সাপ্লাই দেই। ওকে, আমরা ফার্স্টে একটা পাওয়ার সাপ্লাই দেই। সো দিস ইজ আওয়ার পাওয়ার সাপ্লাই। তো তার মানে কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে আজিজুল? পজিটিভ থেকে নেগেটিভে নাকি নেগেটিভ থেকে পজিটিভে? পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ। সো তাহলে দ্য কারেন্ট উইল গো ইন দিস ডিরেকশন, তাই না? কারেন্টটা এই ডিরেকশনে যাইতেছে। এখন এতক্ষণ সলিড ছিল, তো তার মানে কি দা অবজেক্ট ওয়াজ অন দা স্ক্রিন। এখন তোমার এখানে যে ডটেড লাইন, যে দেখো অ্যারোটায়, যে এই অ্যারোটার পর এর পরের থেকে দেখো কি আছে, এর পরের থেকে আমাদের ব্রোকেন লাইন দেওয়া না? তো ব্রোকেন লাইন দেওয়া মানে কি, এটা কি করছে, স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে। সো তাহলে তোমাদের এখানের মধ্যে আমরা সিম্বলটা কি দিব, এখানের মধ্যে আমরা সিম্বলটা দিব একটা ক্রস, যে ওয়্যারটা কি করছে, আর কারেন্টটা এখন কি করতেছে, বোর্ডের বা স্ক্রিনের ভিতরে ঢুকে যাইতেছে। এখন এই জিনিসটা কি করবে, স্ক্রিনের পিছে দিয়ে মুভ করতেছে, স্ক্রিনের পিছে দিয়ে নিচে যাইতেছে, স্ক্রিনের পিছে দিয়ে নিচে যাইতেছে। এখন এরপরে আবার কি একটা সলিড লাইন, এরপরে সলিড লাইন আসতেছে মানে কি, এরপর সলিড লাইন আসতেছে মানে এটা এখন বোর্ডের পিছে থেকে কি করবে, বোর্ডের পিছে থেকে এখন আবার বাইরে বের হবে। ডট মানে কি, কামিং আউট অফ দা বোর্ড বলছি না? বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এরকম ভাবে আমাদের কারেন্টটা এরকম ফ্লো করবে, যে এখানে আবার কি করতেছে, বোর্ডের পিছে চলে যাচ্ছে। সো তার মানে এখানের জন্য আমরা কি দিব, এখানের জন্য আমরা এরকম দিলাম ক্রস, যে বোর্ডের ভিতরে যাচ্ছে। এখন দ্য কারেন্ট ইজ গোয়িং ডাউন, কারেন্ট এরকম নিচে যাচ্ছে। এখন এখানে কি করবে, the current will come out of the page or will come out of the board, then এরকম ফ্লো করবে। ওকে, তোমরা এরকম পুরাটা না নিয়ে একটা কয়েল নিয়ে চিন্তা করো, একটা কয়েল নিয়ে এরকম চিন্তা করো যে আমাদের কয়েলটা কি, the coil is like this, এটা হলো ভিতরে, যে ব্রোকেন লাইনের পার্টটা হলো ইনসাইড দা বোর্ড or ইনসাইড দা পেজ। ওকে, সো তাহলে এখানে জাস্ট একটা কয়েল পেঁচাইছি। হ্যাঁ, এখানের মধ্যে জাস্ট একটা কয়েল পেঁচাইছি। ব্যাপারটা কেমন, যে এই আমার ওয়্যারটা, হ্যাঁ এই আমার ওয়্যারটা, এখন আমি এটাকে শুধু কি করছি, এরকম একবার একটা পেঁচান দিছি, ঠিক আছে? একবার শুধু এরকম পেঁচাইছি। সো তাহলে কয়টা কয়েল হয়েছে, শুধু একটা কয়েল হয়েছে। ওকে, সো এখানের মধ্যে শুধু একটা কয়েল হয়েছে। সো হোয়াট উইল হ্যাপেন, যে তোমার কিছু পার্ট, যে তোমার এখানের মধ্যে কি করবে, ওয়্যারের মধ্যে এতটুকু পর্যন্ত কারেন্টটা কি করছে, উপরে উঠছে। এখন কি করবে, তুমি কয়েলের সাইড দিয়ে দেখতেছো, হ্যাঁ তুমি কয়েলের সাইড দিয়ে দেখলে পরে তোমার এটা কি করবে, দা কারেন্ট উইল গো। এখন এটা কি করতেছে, কারেন্টটা এরকম যাইতেছে। ব্যাপারটা কেমন, এই জিনিসটা তোমাদেরকে কোনটা দিয়ে শো করা যায়, এক মিনিট। ওকে, সো এখন এই ওয়্যারটা সবাই ক্লিয়ারলি দেখতে পাইতেছো? Yes, sir. ওকে, সো এখন আমি এই ওয়্যারটাকে এরকম পেঁচাইলাম, হ্যাঁ এই ওয়্যারটাকে এরকম পেঁচাইছি। এখন এই ওয়্যারের জন্য খেয়াল করো ব্যাপারটা কি হইতেছে। ওকে,
এই ওয়্যারের জন্য দেখো ব্যাপারটা কি হইতেছে, আমি এই ওয়্যারটাকে এরকম বড় করে রাখলাম। এখন এখানের মধ্যে দেখো যে কারেন্ট ফার্স্টে এদিক দিয়ে উপরে আসতেছে, কারেন্ট ইজ কামিং আপ, কারেন্ট এদিক দিয়ে উপরে উঠতেছে, কারেন্ট এদিক দিয়ে উপরে উঠে 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 কি করলো, এই জায়গা দিয়ে কারেন্ট এখন কি করবে, আমার দিকে চলে আসবে না। আমার দিকে আসবে মানে কি, তোমাদের থেকে দূরে চলে যাইতেছে, তাই না? যে আমার দিকে আসতেছে, তো তার মানে দা অবজেক্ট ইজ কামিং টুয়ার্ডস মি, তো তাহলে তোমরা যদি আমার ওই পাশে থাকো, সো তাহলে তোমাদের কাছ থেকে কারেন্টটা কি করতেছে, দূরে সরে যাইতেছে। সো তার মানে তোমাদের পার্সপেক্টিভে এটা কি হবে, আমাদের এখানের মধ্যে 3D ডায়াগ্রাম গুলা ভিজুয়ালাইজ করার জন্য তোমাদেরকে পিওর ম্যাথস এর 3D ডায়াগ্রাম গুলো শুরু করছে, যে 3D এর যে ক্যালকুলেশন গুলি। আচ্ছা, সো এইটার জন্য দাঁড়াও এইটা তোমাদেরকে একটা করছিলাম। কাজ করি, তোমাদেরকে একটা জিনিস দেখাই, বুদ্ধি পাইছি একটা। সবাই ফার্স্টে এই জিনিসটা খেয়াল করো, এইখানের মধ্যে তোমরা ওয়্যারটা দেখতে পাইতেছো? জি ভাইয়া, জি ভাইয়া। আজিজুল? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সো তাহলে এখানের জন্য দেখো, এই আমাদের পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনালের থেকে এরকম কারেন্ট আসতেছে। দেখো এটা কি, এটা হলো স্ক্রিনের উপরে, তো এর জন্য কালারটা কি, কালারটা হলো ডার্ক। ঠিক আছে, যে এখানে সুন্দর মতো আমরা ইলেকট্রনের কালার গুলা দেখতে পাইতেছি। এখন এখানের মধ্যে দেখো এই জায়গায়, এই যে নিচে যেখানে আমার কার্সরটা আছে, কার্সরটা দেখা যায়? হ্যাঁ। Yes, sir. Yes, ওকে, sir. তো এখন এই কার্সরের এখানের জায়গায় কি হইতেছে, কারেন্টটা কোন দিকে যাইতেছে, স্ক্রিনের ভিতরে ঢুকে গেছে না? Yes, sir. হ্যাঁ। তো তাহলে এই জায়গাটায় কি দিব, এই জায়গাটায় আমরা এরকম ক্রস দিব, যে দা কারেন্ট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম আস। ওকে, যে এখানের মধ্যে কি করতেছে, যে কারেন্টটা আমাদের ইনটু দা পেজ বা ইনটু দা বোর্ড, বা তোমাদের জন্য যদি বলো যে ইনটু দা স্ক্রিন, তো তাহলে ইনটু দা স্ক্রিন যাইতেছে। দেন স্ক্রিনের পিছে দিয়ে কারেন্টটা কি করতেছে, স্ক্রিনের পিছে দিয়ে কারেন্টটা উপরে উঠতেছে, তাই না? যে আমরা যদি এখানের মধ্যে ইলেকট্রনটা অন করে দিই, তো এখানের মধ্যে দেখো যে কিভাবে প্লাস হয়। এখানের মধ্যে দেখো এই যে পিছে দিয়ে নিচে নামতেছে, পিছে দিয়ে এরকম নিচে নামে, দেন এই জায়গায় যে কার্সারটা যেখানে আছে, কার্সারের এখানের মধ্যে কি হইতেছে খেয়াল করতেছো, যে ইলেকট্রন গুলা কিন্তু কি স্ক্রিনের পিছের থেকে সামনে আসতেছে, তাই না? Yes, sir. হ্যাঁ। নাশিতা বুঝতে পারতেছো কি বলতেছি? সবার কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হওয়া লাগবে, আর না হলে পরে এগুলা নোটেশন যদি না বুঝো, এগুলা নোটেশন না বুঝলে পরে পরে আমাদের বাকি জিনিসগুলা পরের চ্যাপ্টারের আরো এগুলা জিনিস অনেকগুলো ইউজ করা লাগবে। ঠিক আছে, মুবাশশির বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ, বুঝা যাচ্ছে এটা। তোমাদের তো লাইভে আসলে পরে তো রেসপন্ড করা লাগবে। আচ্ছা, চ্যাটে লিখছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হইতেছে সাদিয়া, যে এখানের মধ্যে দেখো তুমি ইলেকট্রন গুলাকে ফলো করো, তুমি কি ডায়াগ্রামের পার্সপেক্টিভটা বুঝতে পারতেছো সাদিয়া? যে এখানের মধ্যে আমাদের ওয়্যারটা কেমন আছে, কোন ওয়্যারটা উপরে আর কোন ওয়্যারটা নিচে, আর ওয়্যারের কোন পার্টটুকু উপরে কোন পার্টটুকু নিচে, এই জিনিসটা বুঝতে পারতেছো সাদিয়া? ওকে, সো তাহলে এখানের জন্য দেখো আমি আমার কার্সরটা মুভ করতেছি ইন দ্য ডিরেকশন অফ ইলেকট্রন ফ্লো, যে ইলেকট্রন যেদিকে ফ্লো করতেছে ওইদিকে আমি নিতেছি। দেখো কি হইতেছে, ফার্স্টে এটা কি স্ক্রিনের ভিতরে নাকি স্ক্রিনের বাইরে? স্ক্রিনের ভিতরে। এই পার্টটা কি সাদিয়া, স্ক্রিনের ভিতরে না? এই পার্টটা হলো স্ক্রিনের ভিতরে, ভেরি গুড। সো এখন এই যে স্ক্রিনের ভিতর দিয়ে কারেন্টটা কি করতেছে, দেখো স্ক্রিনের ভিতর দিয়ে কারেন্টটা এই যে নিচে নামতেছে, আমার কার্সরটা এখনো স্ক্রিনের ভিতরে। এই পয়েন্টে দেখো কি করতেছে, এই যে এখন আমার কার্সরটা যেখানে এসে থামাইছি, হ্যাঁ, এই পয়েন্টে কি করতেছে, ইলেকট্রন গুলি স্ক্রিনের ভিতরে থেকে স্ক্রিনের বাইরের দিকে আসতেছে, তাই না সাদিয়া? ওকে, সো তাহলে এখন এই পার্টটুকু, এখন আমার কার্সরটা যেখানে আছে এই পার্টটুকু জায়গা দিয়ে কি করতেছে, the cursor is now or the wire is now on the screen or স্ক্রিনের বাইরে, তাই না? এটা হলো স্ক্রিনের বাইরে, দেন এখানে
এরকম কারেন্টটা গেছে। হ্যাঁ মোনাইজা এমনই ব্যাপারটা। সো সাদিয়া কি এখন বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গায় ইনটু দা স্ক্রিন যাচ্ছে আর কোন জায়গায় আউট অফ দা স্ক্রিন যাচ্ছে? ওকে, ভেরি গুড। আর বাকিদের সবার কি ক্লিয়ার হয়েছে? নিতু বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বুঝতে পারছি। তো তাহলে এই জিনিসটা বোঝানোর আমাদের দরকারটা কি? এই জিনিসটা বোঝানোর আমাদের দরকারটা হলো এরকম যে দেখো তোমার কারেন্টের ডিরেকশনটা, তুমি তোমার কারেন্টের ডিরেকশনে তোমার কি করবা এখন? কারেন্টের ডিরেকশনে এখন তোমার রাইট হ্যান্ডটাকে এরকম কার্ল করবা। কারেন্টটা কোন দিকে ফ্লো করতেছে? কারেন্টটা ফ্লো করতেছে ফ্রম পজিটিভ টু নেগেটিভ। যে ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হবে কারেন্ট, তাই না? ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টা ডিরেকশনে হবে কারেন্ট। তো তাহলে কি হবে? ইলেকট্রন মুভ করতেছে এরকম নিচে যে দেন স্ক্রিনের বাইরে এসে এভাবে মুভ করতেছে। সো কারেন্ট কোন দিকে মুভ করতেছে? অ্যাকচুয়ালি দা কারেন্ট ইজ গোয়িং ফ্রম পজিটিভ টু নেগেটিভ। ইলেকট্রন গুলো বন্ধ করে দেয়, ইলেকট্রন দেখা যায় না এখন। এখন এখানের মধ্যে মেইন কাজটা কি? কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লো করবে? আমি যদি এখন স্ক্রিনের মধ্যে অ্যানোটেট করে দেখাই যে কারেন্ট আমাদের কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লো করবে। কারেন্ট আমাদের এই যে পজিটিভ টার্মিনালের থেকে এরকম আসবে, এরকম যাবে। এখন এইখানের মধ্যে কারেন্টটা কি করবে? এইখানের মধ্যে কারেন্টটা ইনটু দা স্ক্রিন যাবে, ঠিক আছে? সো তাহলে এখানে একটা ক্রস, এখন সে স্ক্রিনের পিছে দিয়ে যাচ্ছে। সো তাহলে এরকম একটা ব্রোকেন লাইন দিয়ে এরকম যাচ্ছে কারেন্টটা। সো তাহলে এখন আমরা তো জানি যে কারেন্টের ডিরেকশনটা কোনটা, নাকি আজিজুল? হ্যাঁ আমরা নিজেরা এখন কারেন্টের ডিরেকশন জানি। সো তাহলে কারেন্টের ডিরেকশনে যদি আমাদের রাইট হ্যান্ডের চারটা আঙ্গুল যে থাম্বটা বাদে, হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দা থাম্ব রাইট হ্যান্ডের চারটা আঙ্গুল আমরা যেদিকে কার্ল করব ওইটা কারেন্টের ডিরেকশনে। এখন আমাদের থাম্বটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দা ডিরেকশন অফ দা নর্থ পোল অফ দা সলিনয়েড। হ্যাঁ, যে আমাদের থাম্বটা এখন যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দা নর্থ পোল অফ দা সলিনয়েড। এই জিনিসটা আমরা এখন আবার স্টুডেন্ট বুকের থেকে দেখবো যে কিভাবে করে এটা আমাদের নর্থ পোল দিতেছে। ওকে, এই জিনিসটা এখন আমরা স্টুডেন্ট বুকের থেকে দেখবো ফার্স্টে যে নর্থ পোল আমরা কিভাবে বের করতেছি। এই ডট এন্ড ক্রস এই দুইটা নোটেশন তোমাদের স্টুডেন্ট বুকে লেখা নাই, কিন্তু এই দুইটা তোমাদের কোশ্চেন পেপারে আসে, এর জন্য এটা আলাদা করে দেখায় রাখা হয়েছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো এই যে এখন এখানের মধ্যে দেখো এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাই দেখছো যে রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুল কোন দিকে কার্ল করছে? রাইট হ্যান্ডের বাকি চারটা আঙ্গুল কারেন্টের ডিরেকশনে কার্ল করছে। সো এখন থাম্বটা যেদিকে পয়েন্ট করতেছে থাম্বটা কোন দিকে পয়েন্ট করবে? টুয়ার্ডস দ্য নর্থ পোল অফ দ্য সলিনয়েড। সো তাহলে থাম্বটা যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য নর্থ পোল। তো তার মানে অপোজিট পোলটা কি হবে? অপোজিট পোলটা হবে সাউথ পোল। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার এখন? Yes, sir. কারো কি কোনো কনফিউশন আছে? পারবো। না ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তো তাহলে তো ভালো। এখন আমাদের সলিনয়েডের এই পেপারটা গেছে। ওকে, এখন সলিনয়েড দিও রাব্বি এখানের মধ্যে কাজটা কি দেখো, আমরা সলিনয়েড কেন বানাইছিলাম ফার্স্টে বলো তো রাব্বি? ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি দেখো যে আমরা সলিনয়েড বানাইছিলাম অন দ্য ফার্স্ট প্লেস ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, তাই না? যে ম্যাগনেটিক ফিল্ড আরো স্ট্রং বানানোর জন্য আমরা কি করছি? ম্যাগনেটিক ফিল্ড আরো স্ট্রং বানানোর জন্য আমরা একটা স্ট্রেট একটা ওয়্যারকে একটা কয়েলে পেঁচাইছিলাম। এখন এই যে কয়েলে পেঁচাইছি ভালো হয়েছে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ছে, ভালো কথা। কিন্তু আমরা তো লোভী মানুষ, আমরা যা চাই এর থেকে আবার বেশি বেশি পাওয়ার ট্রাই করি বা পাওয়ার ইচ্ছা থাকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি যে এখন সলিনয়েড বানাইছো, তো সলিনয়েডের ফিল্ড স্ট্রেংথ তো একটা স্ট্রেট ওয়্যারের থেকে বেশি, বাট স্টিল তুমি আরো স্ট্রেংথ বাড়াইতে চাও। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড অ্যারাউন্ড দ্য সলিনয়েড ক্যান বি ইনক্রিজড। যে সলিনয়েডের স্ট্রেংথটাও আমরা ইনক্রিজ করতে পারি। কিভাবে করা যায়? ইনক্রিজিং দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড।
যে সলিনয়েডের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে ওইটাকে বাড়াইলে কি হবে, সলিনয়েডের চারপাশের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়বে। এরপরে কি, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সলিনয়েড, যে যত বেশি টার্ন তুমি পেঁচাবা আর যত বেশি নাম্বার অফ টার্ন দিবা তত বেশি কি হবে, তার ফিল্ডের স্ট্রেংথ বেশি হবে। এন্ড আরেকটা কি, আরেকটা হলো wrapping the solenoid around a magnetically soft core such as iron। তো তাহলে মনে করো যে আমার এই যে পেন্সিলটা আছে, পেন্সিলটা হলো আয়রন দিয়ে বানানো, হ্যাঁ, পেন্সিলটা হলো আয়রন দিয়ে বানানো। এখন আমি আমার এই ওয়্যারটাকে যদি কি করি, আমার এই ওয়্যারটাকে যদি পেন্সিলের উপরে পেঁচাই, হ্যাঁ, আমার এই ওয়্যারটাকে যদি পেন্সিলের উপরে পেঁচাই, তো তার মানে কি, দা সলিনয়েড, যে আমার কয়েল অফ ওয়্যারটা এখন কার অ্যারাউন্ডে র‍্যাপ করা আছে, আমার এখন এই সলিনয়েডটা র‍্যাপ করা আছে একটা সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের অ্যারাউন্ডে। সো তখন তার মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আরো বেড়ে যাবে। তো তাহলে এই জিনিসটা এখানে মধ্যে বলা হইতেছে, কি বলা হইতেছে, যে একটা সলিনয়েড যদি আমরা কি করি, র‍্যাপ করি, কার অ্যারাউন্ডে র‍্যাপ করব, সফট আয়রন কোর সাচ এজ সফট ম্যাগনেটিক কোর সাচ এজ আয়রন। সো তাহলে এখানের মধ্যে দেখো যে আমরা লাস্ট ক্লাসে ভিডিওতে আমরা এই জিনিসটা মার্ক করছিলাম। এখানের মধ্যে দেখো কাজটা কি, এইখানে আমরা কয়টা সেল ইউজ করছি বলতো অনামিকা? একটা, একটা। আর এখানে সেল কয়টা? দুইটা, দুইটা। সো তাহলে আমাদের কারেন্ট কি করলাম, বাড়াইলাম নাকি কমাইলাম? বাড়াইলাম। বাড়াইছি। ওকে, সো এখন এইখানে আমাদের যে নাম্বার অফ টার্ন, এইখানে আমাদের নাম্বার অফ টার্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা টার্ন। আর এখানের মধ্যে আমাদের কি 15টার থেকে বেশি টার্ন আছে না? হ্যাঁ, সো তাহলে নাম্বার অফ টার্নস আমরা বাড়াইছি, সো তাহলে নাম্বার অফ টার্নস বাড়লেও ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে। আর আরেকটা কি, এইখানে দেখো এই যে ইয়েলো কালার দিয়ে এখন যেটা মার্ক করলাম, এটা কি, এটা হলো আমাদের একটা আয়রনের কোর, ঠিক আছে, আয়রন দিয়ে বানানো একটা ম্যাটেরিয়াল। সো তাহলে এই আয়রন দিয়ে বানানো ম্যাটেরিয়ালটার অ্যাক্রসে আর এটার উপরে আমরা কি করছি, আমাদের সলিনয়েডটা বা আমাদের কয়েল অফ ওয়্যারটা এরকম পেঁচাইছি। সো তাহলে আমাদের কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আরো বেড়ে যাবে। সো এইটার এভিডেন্স আমরা কোন জায়গায় দেখলাম, এটার এভিডেন্স আমরা এখানে দেখলাম যে এখানে কয়টা পিন কে সে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারছে, অনেকগুলো, একটা দুটো দুইটা। এইখানে পাঁচটা। ও আচ্ছা, আমার সে পাশেরটা বলছি না। আচ্ছা, দুইটা এখানে। সো তাহলে এইখানের মধ্যে কয়টা পিন অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারছে, দুইটা। আর এইখানের মধ্যে কয়টা পিন অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারছে, 1 2 3 4 5। তো তার মানে ফিল্ডের স্ট্রেংথ কি করছে, ফিল্ডের স্ট্রেংথ ইনক্রিজ করছে দেখে এখন আরো বেশি বেশি ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে সে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারতেছে। ওকে, সো তাহলে এই ব্যাপারটা ছিল আমাদের ফার্স্টে, যে ইলেকট্রিসিটি ইউজ করে আমরা কিভাবে ম্যাগনেটিজম প্রডিউস করতে পারি। এখন ইলেকট্রোম্যাগনেট কি, হোয়াট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট? একটা ইলেকট্রোম্যাগনেট হলো a combination of soft iron core and solenoid is often referred to as an electromagnet। তো তার মানে একটা সফট আয়রন কোর, তার অ্যারাউন্ডে যদি এরকম কয়েল অফ ওয়্যার পেঁচানো হয়, তো তার মানে কি এটা একটা সলিনয়েড না? তো একটা সলিনয়েড যদি একটা সফট আয়রন কোরের অ্যাক্রসে পেঁচানো থাকে, তো তাহলে এই কম্বিনেশনটাকে আমরা কি বলবো, এই কম্বিনেশনটাকে আমরা বলবো একটা ইলেকট্রোম্যাগনেট। বুঝা গেছে আজিজুল? জি ভাই। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে যে ইলেকট্রোম্যাগনেট কিভাবে বানাইতে হয়? ইলেকট্রোম্যাগনেট বানানো কিন্তু সবচেয়ে ইজি। তোমরা কিন্তু চাইলে নিজেরাও বাসায় ইলেকট্রোম্যাগনেট বানাইতে পারো। কিভাবে বানানো যায় বলো তো? তোমরা এটা দেখবা যে ম্যাগনেটের স্ট্রেংথ ভালোই বেশি থাকে। কি করা যায়, একটা নেইল নিবা, ঠিক আছে, একটা এরকম নেইল নিয়ে ওইটার অ্যারাউন্ডে এরকম ওয়্যার পেঁচাবা, এরপরে এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিবা, ঠিক আছে। একটা নেইল নিয়ে, আয়রন দিয়ে বানানো একটা নেইল,
আয়রন দিয়ে বানানো একটা নেল নিয়ে কি করলো, তার অ্যারাউন্ডে এরকম ওয়্যার পেঁচায় দিছো। এখন এই ওয়্যারটাকে কি করছো, একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিছো। সো এখন এটা কিসে কনভার্ট হয়ে গেল, একটা সলিনয়েড একটা আয়রন কোরের অ্যারাউন্ডে পেঁচানো। তো তার মানে এটা কি হয়ে গেছে, দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেট। তুমি কারেন্ট অন করবা, সে ম্যাগনেট হিসেবে কাজ করবে। তুমি কারেন্ট অফ করে দিবা, তার ম্যাগনেটিজম চলে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? জি কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। No, sir. ওকে, সো এরপর তো আমরা ইলেকট্রোম্যাগনেট বানানো শিখে গেছি। এখন ইলেকট্রোম্যাগনেটের কাজটা কি? হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটের কাজটা কি বা ইলেকট্রোম্যাগনেট কিভাবে কাজ করে এটা বোঝার দরকার কেন? বিকজ আমাদের রিয়েল লাইফের অনেকগুলা জিনিসই আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি, কিন্তু আমরা ওইটা ঠিক মতো রেকগনাইজ করি না যে কোন সময় আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতেছি বা কোন সময় আমরা ফিজিক্সের কোন কনসেপ্টটা ইউজ করতেছি। সো এখন এখানের মধ্যে দেখো যে অলরেডি বলে দিছে যে এই জিনিসটা তোমাদের মেমোরাইজ করা লাগবে না, যে তোমাদের পরীক্ষাতে ডিরেক্টলি আসবে না যে একটা ইলেকট্রিক বেল কিভাবে কাজ করে। কিন্তু তোমরা যখন নাকি এটা বুঝবা, তোমাদের জন্য পরের যে এক্সাম কোশ্চেন যেগুলো ফেস করবো ওগুলা সলভ করতে ইজি হবে। এখন এটা আমাকে কে বলবা, এটা ফার্স্টে এটা শিফা বলো যে একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর যদি আমরা কারেন্টটাকে অফ করে দেই তো তখন কি ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকবে নাকি চলে যাবে? চলে যাবে। চলে যাবে। ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে আমাদের এই ব্যাপারটা মনে রাখতে হবে যে একটা ইলেকট্রোম্যাগনেটের সিগনিফিকেন্সটা কি। যখন তার ভিতরে কারেন্ট ফ্লো করবে তখন সে ম্যাগনেট হিসেবে কাজ করবে। যখন তার ভিতরে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে গেল তখন ম্যাগনেটিক ফিল্ডও কি হয়ে যাবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। বুঝা গেছে কি বলছি? জি ভাইয়া। ওকে, সো এখন দেখো এই ইলেকট্রিক বেলটা কিভাবে কাজ করে। ইলেকট্রিক বেলের উপরে ডেসক্রিপশন আমরা পড়বো পরে। ফার্স্টে দেখো আমাদের ইলেকট্রিক বেলের আমরা এই পজিটিভ টার্মিনাল থেকে জার্নিটা শুরু করি। হ্যাঁ, এই যে পজিটিভ টার্মিনালটা মার্ক করলাম রেড কালার দিয়ে, দেখছো সবাই? Yes, sir. ওকে, জি ভাইয়া। তো এখন এখানে থেকে দেখি আমাদের সার্কিটটা কেমন আছে। এই যাচ্ছে আমাদের ওয়্যার, এরকম যাইতেছে। এখন এই যে সলিনয়েড, এই সলিনয়েড, এই সলিনয়েড, ঠিক আছে, এই সলিনয়েডের অ্যারাউন্ডে পেঁচানো, দেন এরকম গেল এইখানের সাথে মেটালের সাথে কানেক্টেড। মেটালও তো একটা কন্ডাক্টর, তো তার ভিতর দিয়ে তো কারেন্ট ইজিলি ফ্লো করতে পারবে। এরপর এখানে কন্টাক্ট স্ক্রু এর সাথে লাগানো, সো এখানেও কন্টাক্টে আছে। সো পুরাটা জায়গা জুড়ে কি আছে, পুরাটা জায়গা জুড়ে আমাদের সার্কিটটা কমপ্লিট আছে। সার্কিটটা ইনকমপ্লিট কোথায়, এই জায়গাটায়। বেল পুশের এখানে এসে কি ওয়্যার দুইটার মধ্যে কি আছে, একটা ডিসকানেকশন আছে, তাই না? জি বুঝতে পারতেছো কি জি ভাইয়া। বলতেছি? সো তাহলে the whole circuit is complete, শুধু ইনকমপ্লিট জায়গাটা কোথায়? ইনকমপ্লিট জায়গাটা হলো এই বেল পুশের এখানে। যে বেল পুশের এখানে দেখো ওয়্যার গুলা কি করা, আলাদা করা। হোয়াট হ্যাপেন্স যখন নাকি আমরা বেলটাকে পুশ করব, হ্যাঁ, বেলটাকে যখন নাকি পুশ করব এই দুইটা ওয়্যার আমাদের জয়েন হয়ে যাবে। এই দুইটা ওয়্যার যখন নাকি জয়েন হয়ে যাবে তখন কি হবে বলতো, কারেন্ট ফ্লো করবে না? যে একটা সার্কিট যদি Complete হয়ে কমপ্লিট যাবে। হয়ে যায় তখন তার ভিতর দিয়ে কি করবে, কারেন্ট ফ্লো কারেন্ট করবে। পাস করছে। বুঝতে পারতেছো সিমরান? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে যখন নাকি সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে তখন কি করবে, তখন তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এখন কারেন্ট ফ্লো করলে কি হবে, এটা কি, এই যে দেখো একটা সফট আয়রন কোর, এই সফট আয়রন কোরের চারপাশে, সফট আয়রন কোরের চারপাশে এরকম কয়েল অফ ওয়্যার পেঁচানো। সফট আয়রন কোরের চারপাশে কয়েল অফ ওয়্যার পেঁচানো। তো তাহলে এই কয়েল অফ ওয়্যারের ভিতর দিয়ে যখন নাকি কারেন্ট ফ্লো করবে তখন সে কি হিসেবে কাজ করবে, একটা ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে না আজিজুল? জি ভাইয়া। তখন সে একটা ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করবে। এখন একটা ম্যাগনেটের কাজ কি, ম্যাগনেট কি করে, করে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে অ্যাট্রাক্ট করে, তাই না? হ্যাঁ ভাইয়া। তাহলে দেখো এই ইলেকট্রোম্যাগনেটের একদম উপরে কি আছে, একটা আয়রন আর্মেচার আছে, যে আয়রন দিয়ে বানানো এরকম একটা
মেটাল, যে আয়রন দিয়ে বানানো একটা মেটালের ব্লক কি আছে এই ইলেকট্রোম্যাগনেটের উপরে আছে। সো এখন যখন নাকি কি করা হবে, যখন নাকি বেলটাকে পুশ করা হবে, হ্যাঁ বেল পুশটাকে যখন নাকি প্রেস করছি, সো তখন দ্য সার্কিট উইল বিকাম কমপ্লিট এন্ড এই ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো ইলেকট্রোম্যাগনেটটা কি হয়ে যাবে, ম্যাগনেটাইজড হয়ে যাবে, যে সে এখন একটা ম্যাগনেট হিসেবে কাজ করা শুরু করবে। সো এখন কি হবে, উপরে যে আয়রন আর্মেচারটা আছে এই আয়রন আর্মেচারটাকে অ্যাট্রাক্ট করে সে নিচে আনবে। এখন আয়রন আর্মেচারের সাথে দেখো কি লাগানো, আয়রন আর্মেচারের সাথে দেখছো একটা জিনিস লাগানো আছে কি, Tail. কন্টাক্ট স্ক্রু। একটা হ্যামার, এইটা নিচে এই জায়গাটা ও আচ্ছা। আয়রন আর্মেচারের সাথে কি লাগানো, এই হ্যামারটা লাগানো। তো এখন আয়রন আর্মেচারটা যখন নাকি অ্যাট্রাক্ট হয়ে নিচে যাবে তখন কি করবে, হ্যামারটাও সাথে নিচে নামবে না? হুম। বুঝতে পারতেছো কি বলতেছি? যে তোমার মনে করো ব্যাপারটা হলো এরকম যে এইটা হলো আয়রন আর্মেচারটা, ঠিক আছে, এটা হলো আয়রন আর্মেচার আর আমার হাতের এই পার্টটা হলো হ্যামারটা। তো এখন আয়রন আর্মেচার যখন নিচে যাবে আমার হাতটাকে নিয়ে কি করবে, একসাথে নিচে নামাবে। তো এখন এইটা হলো বেল, ঠিক আছে, এইটা হলো বেলটা। তো এখন আয়রন আর্মেচার যখন নিচে যাবে আমার হাতটাও বা হ্যামারটাও কি করবে, সাথে নিচে আসতেছে। তো হ্যামারটাও যদি সাথে নিচে আসে এখন কি করবে, আয়রন আর্মেচারটা নিচে গেলে হ্যামারটা যায় কি করবে, বেলে যায় একটা হিট করবে না আজিজুল? জি ভাইয়া। তো তাহলে বেলে যায় হিট করলে পরে কি করবে, কোন একটা কিছু এরকম হিট করলে পরে ওটা ভাইব্রেট করে, সো তখন কি প্রডিউস হয়, সাউন্ড ওয়েভ প্রডিউস Sound. হয়। ওকে, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস হবে, কি হবে বলতো, যখনই নাকি আয়রন আর্মেচারটা নিচে নেমে গেছে, হ্যাঁ যখন নাকি আয়রন আর্মেচারটা নিচে নেমে যাবে তখন কি হবে, তখন স্প্রিঙ্গি মেটাল স্ট্রিপ আর এই কন্টাক্ট স্ক্রু এর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হবে না? আয়রন আর্মেচারটা নিচে নেমে গেছে, সো তাহলে এখন কি হবে, কন্টাক্ট স্ক্রু এর সাথে কন্টাক্টটা ছুটে যাবে। বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। সো তাহলে কন্টাক্ট স্ক্রু এর সাথে যদি কন্টাক্টটা ছুটে যায় সো তখন কি হয়ে যাবে, সার্কিটটা কমপ্লিট থাকবে নাকি ইনকমপ্লিট হয়ে যাবে? Incomplete. ইনকমপ্লিট। ইনকমপ্লিট হয়ে যাবে। তো ইনকমপ্লিট যদি হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটটা কি আর ম্যাগনেট হিসেবে কাজ করতে পারবে? না। না ভাইয়া। সো তখন তার ম্যাগনেটিজম আবার চলে যাবে। সো তখন আবার কি করবে, আয়রন আর্মেচারটা আবার অ্যাট্রাকশন বন্ধ আগে হয়ে গেছে, এখন তো আর আয়রন আর্মেচারটাকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে ধরে রাখতে পারবে না। তো আয়রন আর্মেচারটা কি করবে, আবার উপরে চলে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে বলা আছে, দেখো কি বলতেছে, when the electric bell is কি বলে, when the bell push is pressed the circuit is complete। যেটা মাত্র বললাম যে সার্কিটটা পুরাটা জায়গায় কমপ্লিট, শুধু ইনকমপ্লিট ছিল কোথায়, ইনকমপ্লিট ছিল শুধু বেল পুশের ওখানে। এখন যখন নাকি আমরা বেলটাকে পুশ করলাম কি হইলো, সার্কিট কমপ্লিট হয়ে গেছে এন্ড দেয়ার ইজ আ কারেন্ট ইন দা সার্কিট। এখন যেহেতু কারেন্ট ফ্লো করতেছে তো তার মানে ইলেকট্রোম্যাগনেটটা কি করবে, ম্যাগনেটাইজড হয়ে যাবে। তো তার মানে সে আয়রন আর্মেচারটাকে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে এটা বলতেছে দেখো, as a result the soft iron core of the electromagnet becomes magnetized। তো তার মানে সে এখন একটা ম্যাগনেটে কনভার্ট হয়ে গেল and attracts the piece of iron that is attached to the hammer, this is called the armature। তো তার মানে আয়রন আর্মেচারটাকে কি করছে, অ্যাট্রাক্ট করে নিচে নামায় নিয়ে আসলো। when the armature is pulled down, আর্মেচারটা যখন নাকি অ্যাট্রাক্ট হয়ে নিচে আসতেছে কি হবে, the hammer strikes the bell, হ্যামারটা তখন বেলে যায় হিট করলো, তো তখন বেল বাজলো। কিন্তু at the same time কি হইতেছে, at the same time a gap is created at the contact screw। যে যখনই নাকি আয়রন আর্মেচারটা নিচে নেমে গেল কি হয়ে গেল, একটা গ্যাপ ক্রিয়েট হইতেছে। সো এখন the circuit is now incomplete, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এর জন্য সার্কিটটা কি হয়ে গেল, ইনকমপ্লিট হয়ে গেল and the current stops। সো এখন কি হবে, the electromagnet is now turned off, so the springy metal strip pulls the iron armature to its original position। সো এরপরে আবার বেল পুশ প্রেস করব, আবার সেম প্রসিডিওর কাজ করবে, এরপর আবার নিচে নামবে, সার্কিট ইনকমপ্লিট হয়ে যাবে, আবার আয়রন আর্মেচারটা উপরে চলে যাবে, আবার বেল পুশ করলাম, সার্কিট কমপ্লিট হলো, কারেন্ট ফ্লো করলো, আয়রন আর্মেচারটা অ্যাট্রাক্ট হয়ে নিচে নামলো, হ্যামারটা যে বেলের মধ্যে হিট করলো, বেলটা বাজলো, দেন আবার সার্কিট ইনকমপ্লিট হয়ে যাবে, সে আবার কি করবে, আগের পজিশনে চলে যাবে। ব্যাপারটা বুঝতেছো, এখানের মধ্যে কতগুলা জিনিস একসাথে ইউজ করা হইতেছে। আমরা ম্যাগনেটিজম ইউজ করতেছি, ইলেকট্রিসিটি ইউজ করতেছি, দেন স্প্রিঙ্গি মেটাল স্ট্রিপ
যে ইলাস্টিক ম্যাটেরিয়াল, যে ইলাস্টিক ম্যাটেরিয়াল কি করে, ফোর্স এক্সার্ট করলে ডিফর্ম হবে, ফোর্স ছেড়ে দিলে আগের পজিশনে ফেরত চলে আসবে। সো তাহলে এই ব্যাপারটা ইউজ করতেছি। এরপরে কি, হ্যামার যে বেলের মধ্যে হিট করবে, সো তাহলে এখানের মধ্যে কি ওয়েভস এর কনসেপ্ট ইউজ করতেছি, যে আমাদের সাউন্ড ওয়েভ কিভাবে প্রডিউস করা হয়। সো তাহলে এখানের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্সের প্রত্যেকটা জিনিসের কানেকশন মিলায় আমাদের এইগুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার করা লাগবে, বুঝতে পারছো? সো তাহলে তোমাদের প্রত্যেকটা জিনিস এর জন্য বলি যে আমাদের কনসেপ্ট যদি ঠিকমতো বিল্ড আপ না হয়, তো তাহলে কিন্তু আমাদের কোন একটা এক্সপ্লেনেশন পড়ে ওইটার সেন্স মেক করাটা কষ্ট, ঠিক আছে? সো তাহলে তোমাদের কাজটা এমন ভাবে করা লাগবে, কি করা লাগবে, যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ফ্রম দ্য কোর, যে অ্যাকচুয়ালি কোনটা কোন রিজনে হচ্ছে। সবার কাছে কি ভাইয়া। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো তামিম। ভাইয়া দুইটা সলিনয়েড কেন এখানে ইউ শেপ এটাতে? এটা এখানের মধ্যে ইউ শেপের এটা ইউজ করছে, এটা একটা সিঙ্গেল একটা আয়রনের বার হইলেও কোনো প্রবলেম হইতো না, একই জিনিস। আচ্ছা ভাইয়া দুইটা সলিনয়েড কেন এখানে? এখানে তো বললাম যে তারা এখানের মধ্যে এটা ইউজ করছে, এই শেপের এটা ইউজ করছে, তুমি একটা ইউজ করলেও পরেও যায় আসে না, তুমি এরকম শেপের এটার মধ্যে পেঁচাইলা, দেন এটা যে এরকম আয়রন আর্মেচারে যায় এমন ভাবে সার্কিটটাকে কমপ্লিট করলো, এটা দিয়ে কোনো প্রবলেম নাই। তাদের এখানে জাস্ট একটা ভাইয়া চয়েস বুঝেছি। দেখাইছে এরকম। বুঝেছি। বাকি সবাই কি বুঝতে পারছো কনসেপ্টটা, যে একটা ইলেকট্রিক বেল কিভাবে করে কাজ করে? ইয়েস স্যার, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমাদের আজকের লাস্ট জিনিস, যে একটা সার্কিট ব্রেকার। হ্যাঁ, সার্কিট ব্রেকার আমরা মনে আছে ইলেকট্রিসিটি পড়তে সময় আমরা লিখে আসছিলাম যে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, এটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়বো, জি আজিজুল। ভাইয়া। সো তাহলে এই যে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, আচ্ছা সার্কিট ব্রেকারের কাজটা কি ফার্স্টে বলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ সার্কিট ব্রেকার? কি করে সে? যখন নাকি একটা এক্সেস কারেন্ট ফ্লো করতে নেয়, হ্যাঁ, যখন নাকি একটা এক্সেস কারেন্ট ফ্লো করতে নেয়, সে কি করবে, সে সার্কিটটাকে ইনকমপ্লিট করে দিবে। তো ফিউজ আর সার্কিট ব্রেকার একই টাইপের কাজ করে, কিন্তু সার্কিট ব্রেকার হলো আমাদের জন্য ভালো। সার্কিট ব্রেকার ইউজ করলে কি করতে হয় না, সার্কিট ব্রেকারকে রিপ্লেস করতে হয় না, কিন্তু একটা ফিউজ একবার ইউজ করে ফেললে ওই ফিউজটা আবার কি করা লাগে, নতুন করে রিপ্লেস করতে হয়, বিকজ তার লো মেল্টিং পয়েন্ট ওয়্যারটা কি হয়, গলে যায়। সো এখন এখানে সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে ব্যাপারটা দেখো, এখানের মধ্যে খেয়াল করো, ডায়াগ্রামটা ফার্স্টে দেখো, উপরের এক্সপ্লেনেশন আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, এখন এখানের মধ্যে খেয়াল করো সার্কিটটা কেমন। এই তোমার কারেন্ট আসতেছে, সার্কিট কমপ্লিট, এই যে এখানে কন্ট্যাক্টের মধ্যে কন্ট্যাক্ট লাগানো, সো এই কারেন্ট এরকম গেল নিচে দিয়ে। এখন এই যে এই ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। তো ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে কারেন্ট যদি ফ্লো করে, তো তার মানে সে কি ম্যাগনেট হিসেবে কাজ করবে না এখন, আজিজুল? জি ভাইয়া। সো তাহলে সে কি করবে, এখন একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে। সো তাহলে the electromagnet is working as a magnet. সো তাহলে সে কি করবে, এই যে আয়রনের একটা ক্যাচ আছে, দেখছো লেখা কি, আয়রন ক্যাচ। সো তাহলে সে কি করতেছে, সে আয়রন ক্যাচটাকে নিজের দিকে পুল করতেছে, তাই না? যে যখন নাকি নরমাল কারেন্ট ফ্লো করতেছে, তখনই কি কারেন্ট একটা ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করা মানেই তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এন্ড সে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে নিজের কাছে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে এই ইলেকট্রোম্যাগনেটটা কি করতেছে, দ্য ইলেকট্রোম্যাগনেট ইজ ট্রাইং টু পুল দ্য আয়রন ক্যাচ টুয়ার্ডস ইটসেলফ। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটটা কি করতেছে, আয়রন ক্যাচটাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসার ট্রাই করতেছে। ওকে, সে ইলেকট্রোম্যাগনেটটাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসার ট্রাই করতেছে। এখন আমরা কি করছি, ইঞ্জিনিয়াররা যারা নাকি এই সার্কিট ব্রেকারটা বানাইছে, তারা এমন ভাবে ক্যালকুলেশন করে বানাইছে, কি ক্যালকুলেশন, যে when normal current flows, ঠিক আছে, when normal current flows, the magnetic field is not strong enough. হ্যাঁ, the magnetic field is not strong enough to pull the iron catch towards itself. ঠিক আছে,
যে যখন নাকি একটা নরমাল কারেন্ট ফ্লো করতেছে তখন কি ইলেকট্রোম্যাগনেটটা আয়রন ক্যাচটাকে অ্যাট্রাক্ট করতে থাকবে। অ্যাট্রাক্ট যে করবে না এমন না, অ্যাট্রাকশন ইজ অলওয়েজ গোয়িং অন, কিন্তু সে আয়রন ক্যাচটাকে অ্যাট্রাক্ট করে পুরোপুরি নিজের কাছে নিয়ে আসতে পারবে না, বিকজ দ্য স্ট্রেংথ ইজ নট এনাফ। হ্যাঁ, এইভাবে করেই আমরা ডিজাইন করছি। কেন এইভাবে করে ডিজাইন করছি দেখো, তাহলে যেন কি হয়, তাহলে যেন যখন নাকি সার্কিট ব্রেকারের কাজটা কি নরমাল কারেন্ট ফ্লো করতে সময় সে সার্কিট বন্ধ করে দিবে, এটা কি তার কাজ? তার তো এটা কাজ না। তার কাজ কি নরমাল কারেন্ট ফ্লো করতে সময় সে ইজিলি ফ্লো করতে দিবে, কিন্তু যখন নাকি সার্কিটে একটা সমস্যা দেখা দিবে, ফল্ট দেখা দিবে, অ্যাজ ইন কি যখন নাকি এক্সেস কারেন্ট ফ্লো করবে, ওকে, যখন নাকি এক্সেস কারেন্ট ফ্লো করবে তখন সে কি করবে, সার্কিটটাকে ইনকমপ্লিট বানায় ফেলবে। এখন সে সার্কিটটাকে কিভাবে ইনকমপ্লিট বানাবে, যখন বেশি কারেন্ট ফ্লো করবে। দেখো আমরা ইলেকট্রোম্যাগনেটের কি পড়ে আসছিলাম, যে একটা ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথ কিভাবে বাড়ানো যায়, বাই ইনক্রিজিং দ্য কারেন্ট, তাই না? যে একটা ইলেকট্রোম্যাগনেটের ভিতর দিয়ে যদি কি করে বেশি কারেন্ট ফ্লো করে, তো তাহলে ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথটা কি করবে, বেড়ে যাবে না? বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। বাকিরা শুধু তো একজন জি ভাইয়া। রেসপন্ড করলে পরে হবে না। ওকে, ভাইয়া বুঝেছি স্যার। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে যখন নাকি নরমাল কারেন্ট ফ্লো করতেছে ইলেকট্রোম্যাগনেটটা আয়রন ক্যাচটাকে নিজের কাছে নিয়ে আসার ট্রাই করতেছে, কিন্তু পারতেছে না, বিকজ দ্য ফিল্ড ইজ নট স্ট্রং এনাফ। নাও যখন নাকি এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, ওকে, যখন নাকি এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে তখন কি হবে, তখন ইলেকট্রোম্যাগনেটের স্ট্রেংথটা এত বেশি হয়ে যাবে যে সে তখন এই আয়রন ক্যাচটাকে নিজের কাছে কি করবে, দেখো এই যে আয়রন ক্যাচটাকে, সে এখন আয়রন ক্যাচটাকে নিজের কাছে এরকম অ্যাট্রাক্ট করে নিয়ে আসলো। সো নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসলে দেখো এখানে কি হয়েছে, এই কন্টাক্ট গুলা ছুটে গেছে, খেয়াল করছো? যখন নাকি আয়রন ক্যাচটাকে নিজের কাছে অ্যাট্রাক্ট করে নিয়ে আসছে তো তখন কি হয়েছে, কন্টাক্টটা ছুটে গেছে। সো কন্টাক্ট ছুটে গেলে কি সার্কিট কমপ্লিট হইলো নাকি ইনকমপ্লিট হইলো? ইনকমপ্লিট। ইনকমপ্লিট। সো তাহলে সার্কিটটা ইনকমপ্লিট হয়ে গেছে, মানে কি এখন আর এই এক্সেস কারেন্টটা কি করতে পারবে না, এই এক্সেস কারেন্টটা আমাদের অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে যাইতে পারবে না। সো তাহলে সে অ্যাপ্লায়েন্সটাকে এক্সেস অ্যামাউন্ট অফ কারেন্টের থেকে বাঁচাই দিল। বুঝতে পারছো নিতু? জি ভাইয়া ওকে, সো এখন এখানে দেখো কি বলতেছে, সার্কিট ব্রেকারস অলসো ইউজ ইলেকট্রোম্যাগনেটস। কিভাবে? The circuit breaker in figure 20.16 uses electromagnet to cut off the current. কখন? If it becomes larger than a certain value. মানে আমাদের অ্যাপ্লায়েন্সে যতটুকু কারেন্ট লাগবে এর থেকে বেশি কারেন্ট হইলে যেন কি হয়ে যায়, সার্কিটটা যেন ইনকমপ্লিট হয়ে যায়। কি হয় দেখো, if the current is too high, যে যদি কারেন্টটা অনেক বেশি হয়ে যায় কি হবে, the electromagnet becomes strong enough, the electromagnet becomes strong enough to pull the iron catch out of the position, যে আয়রন ক্যাচটাকে টেনে নিজের কাছে নিয়ে আসবে। সো কি হয়ে যাবে, the contacts will open, কন্টাক্টস গুলো ওপেন হয়ে গেলে সার্কিট ব্রেক করবে বা সার্কিট ইনকমপ্লিট হয়ে যাবে। এখন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে সার্কিট ব্রেকারের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হলো যে সার্কিট ব্রেকারকে কি করতে হয় না, রিপ্লেস করতে হয় না। সো তাহলে হোয়াট উই উইল ডু, আমরা সুন্দর মতো যখন নাকি খবর পাবো যে কারেন্টের অবস্থা এখন ঠিক হয়ে গেছে, এই যে আমাদের রিসেট বাটনটা আছে না, এই রিসেট বাটনটা প্রেস করলে পরে আবার কি হয়ে যাবে, রিসেট বাটন প্রেস করলে আবার কন্টাক্ট গুলি লেগে যাবে। তো কন্টাক্ট গুলি লেগে গেলে আবার এখন সার্কিট নরমাল ওয়েতে যেরকম কারেন্ট ফ্লো করতে ওইভাবে করে অপারেট করতে পারবে। এটা বলতেছে দেখো, once the problem in the circuit has been corrected, the catch is repositioned by pressing the reset button. তো সবার কাছে কি এখন ক্লিয়ার হয়েছে যে একটা সার্কিট ব্রেকার কিভাবে করে কাজ করে? জি ভাইয়া। Yes, sir. ওকে, সো তাহলে দিস ইজ হোয়াট উই হ্যাড ফর দিস চ্যাপ্টার। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারের জন্য আমাদের এইগুলো জিনিসই ছিল। তোমাদের যেই কাজটা করা লাগবে, আমি তোমাদেরকে আজকের আমার এই ভিডিওটা তো দিব, প্লাস অন্য একটা চ্যানেলের, হ্যাঁ অন্য একটা চ্যানেলের আমি এরকম ভিডিও দিব যেখানে মধ্যে তারা আরো ডিটেইলে এরকম এক্সপ্লেন করবে যে অ্যাকচুয়ালি আমাদের সলিনয়েড বা এরকম ইলেকট্রিক বেল বা আমাদের কি ইলেকট্রোম্যাগনেট কিভাবে কি অপারেট করে বা না করে। বুঝতে পারছো? তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এগুলা জিনিস আমাদের খুবই কেয়ারফুল ওয়েতে পড়ে পড়ে শিখতে হবে।
এন্ড এই জিনিসটা কারো যদি ক্লিয়ার না হয়ে থাকে তো এই ভিডিওটা বারবার করে রিওয়াচ করা লাগবে, বুঝতে পারছো? আর কারো যদি কনফিউশন থাকে দেন আমাকে ইনবক্স করবে, আমি ওই জিনিসটা নিয়ে দেখবো যে কিভাবে সলভ করা যায়। আমাদের এর পরের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, ইলেকট্রিক মোটর এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এইখানের মধ্যে কিন্তু একটু আগের যে চ্যাপ্টারে যে কনসেপ্টটা বিল্ড আপ করে আসলাম না, একটু আগের যে চ্যাপ্টারের কনসেপ্টটা বিল্ড আপ করে আসছে, এই জিনিসটা আমাদের এখানে ইউজ করতে হবে। তোমরা কুইকলি একটা কাজ করো, তোমাদেরকে একটা নোটেশন শিখাইছি মাত্র। কি নোটেশন বলো তো? ডট এন্ড ক্রস না? ডট মানে কি? ডট মানে কি কামিং আউট অফ দ্য বোর্ড নাকি গোয়িং ইনটু দ্য বোর্ড? Sir, out of the board. কামিং আউট। ওকে, সো এখন তোমরা একটা কাজ করো, তোমাদের রাইট হ্যান্ড নাও, তোমাদের রাইট হ্যান্ডটা নাও সবাই, তোমাদের রাইট হ্যান্ডের এরকম কার্ল করো এন্ড থাম্বটাকে, তোমাদের রাইট হ্যান্ডের থাম্বটাকে নিজের দিকে পয়েন্ট করো, ঠিক আছে? তোমার দিকে রাইট হ্যান্ডের থাম্বটা পয়েন্ট করো। তোমার আঙ্গুলগুলি কোন দিকে কার্ল হইতেছে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? Anti-clockwise. Anti-clockwise. এইখানের জন্য দেখো তো ব্যাপারটা এরকম না একদম এক্সাক্ট সেম, যে ডট আছে, ডট মানে কি? ডট মানে কামিং আউট এন্ড, সো তাহলে এটার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হইতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। ব্যাপারটা বুঝতে পারছো? Yes, sir. ওকে, সো তাহলে আমাদের আজকের ক্লাস এইটুকুই, আমরা নেক্সট ক্লাসে আবার ওই ভিডিও লেকচার দিব। ওকে, আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। Bye, sir. বাই বাই। আচ্ছা ভাইয়া, তামিম ইনবক্সে বলো। ভাইয়া ওই যে, ওকে ভাইয়া।